রাজাহাঁসের খামার করা লাভজনক কিনা অনেক আপুরা জানতে চেয়েছেন এবং অনেক ভাইয়ারাও জানতে চেয়েছেন যে রাজাহাঁসের খামার করা লাভজনক কিনা। তো আজকে এই বিষয়টা একটু তুলে ধরবো আপনাদের সবার সাথে। আশা করি ভিডিওটা মনোযোগ সহকারে শুনলে বা দেখলে আপনারা বুঝতে পারবেন যে আসলে কার জন্য রাজাহাঁসের খামার করা যাবে আর কার জন্য যাবে না। তো এই বিষয়গুলোই থাকবে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। সদা সর্বদা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, সেই কামনায় রইল সকলের প্রতি। তো রাজাহাঁস, এই যে রাজাহাঁসগুলা দেখতে পাচ্ছেন, অনেকে আমার কাছে প্রশ্ন করছেন যে আমারগুলা দিয়ে কি। তো এইখানে আমি আগে আমারটাই বলি, তারপরে আপনাদেরটার উত্তর পাবেন। তো রাজাহাঁসের খামার করে কতটুকু লাভজনক এবং কার কার জন্য লাভজনক এবং কার কার জন্য ক্ষতি সম্মুখীন, সেটা তো ভিডিওটার ভেতরে আলোচনার মাধ্যমে আপনারা বুঝতে পারবেন। তো এখন কথা হচ্ছে যে যারা এই ভিডিও দেখেন, প্রতিনিয়তই আমার রাজাহাঁসের ভিডিওগুলো দেখে থাকেন, আপনারা হয়তোবা সবাই জানেন যে আমার রাজাহাঁস কখন কোন খাবারটা খায় বা না খায়, সেটাও আপনারা অনেকেই জেনে থাকেন বা দেখে থাকেন। এখন কথা হচ্ছে যে যারা রাজাহাঁসের খামার করতে আগ্রহী, সব থেকে বড় কথা হচ্ছে যে অনেকেই অনেক রকমের উপদেশ দিবে। কেউ চাইবে যে হুট করে এসেই ধরা খাক, আবার কেউ চাইবে যে না কোনো কিছু থেকে সফলতা অর্জন করুক। তো এখন আমার কাছে যেটা মনে হয়, আপনারা যারা রাজাহাঁসের খামার করতে চাচ্ছেন, যারা এই প্রশ্নটা করছেন, লাভজনকভাবে রাজাহাঁসের খামার কিভাবে করবেন। আসলে লাভজনকভাবে রাজাহাঁসের খামার করতে গেলে যেটা আপনার প্রয়োজন, সেটা হচ্ছে যে প্রচুর চারণভূমি থাকতে হবে। আর এই যে লাগানো ঘাসগুলা দেখতে পাচ্ছেন, এই ভিডিওর মাধ্যমেই যে সামনের যে জমিটা দেখতে পাচ্ছেন, ওইখানে কিন্তু ঘাসগুলা লাগানো, অর্থাৎ এই দিক থেকে কাটা, ওই দিক থেকে এখনও কিন্তু কাটা হয়নি, অর্থাৎ কাটার উপযোগী হয়ে গেছে। তো ফার্স্টে আপনাদের এরকম ঘাস থাকতে হবে। আর দ্বিতীয়ত হচ্ছে যে এই যে চারণভূমিগুলো দেখতে পাচ্ছেন, ঠিক এরকম চারণভূমি থাকতে হবে। তবে হ্যাঁ, সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে চারণভূমি অনেকের থাকে, অনেকের থাকে না। যাদের চারণভূমি এভাবে না থাকে, তারা কিন্তু অবশ্যই আবাদি ঘাসের ব্যবস্থা করবেন। আর আরও একটা কথা হচ্ছে, সেটা হচ্ছে যে আরও যদি আপনি লাভজনকভাবে পালন করতে চান, তাহলে সেই ক্ষেত্রে আপনাকে কিন্তু প্রচুর পরিমাণে ছোটোবেলা থেকেই কুচুরিপানা খাওয়ানোর অভ্যাস করতে হবে। আচ্ছা, কুচুরিপানা খাওয়ানোর অভ্যাস যদি আপনি করতে পারেন ছোট থেকে, এরা কিন্তু ছোটোবেলা থেকে ঘাস লতাপাতা খুবই খায়। অনেক আপুরাই বলেন যে আপু আমাদের হাঁস ঘাস খায় না, লতাপাতা খায় না। আসলে আপনারা, আমি যেটা বলবো সেটা হচ্ছে যে শুরু থেকে আপনারা হাঁসকে খাবারটা দেন না দেখে আপনার হাঁসগুলা কিন্তু খেতে চায় না। কিন্তু আপনি যদি শুরু থেকেই হাঁসগুলাকে খাবার দেন, লতাপাতা দেন, ঘাস দেন, পাতাকপি দেন, তাহলে দেখবেন যে সেই ক্ষেত্রে কিন্তু আপনাদের হাঁসের কিন্তু অভ্যস্ত হয়ে যাবে। তো এইখানে যে ঘাসগুলা দেখতে পাচ্ছেন, হাঁসগুলা কিভাবে খাচ্ছে এটা কিন্তু আপনারা দেখলেই বুঝতে পারতেছেন। আর এরা এটা খাওয়ার পেছনে কারণ, আমি ছোটবেলা থেকে এর সাথে কিন্তু বাচ্চা রাজাহাঁসও আছে, দেখলে বুঝতে পারতেছেন। এই যে, তো এরাও কিন্তু এর মাদের সাথেই এইখানে আসছে ঘাস খেতে। তো প্রচুর পরিমাণে এরা কিন্তু ঘাস খায়। যতটা ঘাস আমার কাছে মনে হয় ছাগলে না খায়, তার থেকে বেশি কিন্তু আমাদের এই রাজাহাঁসগুলা খায়। এবং কুচুরিপানার ব্যবস্থা যদিও আমার খুবই কম সংকট, কারণ হচ্ছে আমাদের এইখানে নদী নালার ব্যবস্থা খুবই কম। তো যাই আছে আশেপাশে নাই, একটু দূরে, যার কারণের জন্য কিন্তু আর কুচুরিপানাটার ব্যবস্থা একটু কম করা হয়। তো কথা হচ্ছে যে আপনারা ছোটোবেলা থেকে যেমন গরুকে খড়কুটা কেটে দেয়, ঠিক তেমন ছোট ছোট করে যদি আপনারা কুচুরিপানা কেটে ট্রে ভরে দিয়ে রাখেন ছোটবেলা থেকেই, তাহলে কিন্তু এরা খাবে। আর যদি আস্ত গাছ দিয়ে রাখেন, তাহলে সেক্ষেত্রেও কিন্তু ওরা যেভাবে ঘাস টেনে টেনে খায় ছোটবেলা থেকে, কিন্তু সেইভাবে কুচুরিগুলা এইভাবে কিন্তু টেনে টেনে খাবে। আর বিশেষ করে কুচুরিপানার নিচে যে ছোট ছোট গোল গোল পটগুলা থাকে, ওগুলা তো আরও সুন্দরভাবেই খাবে, মুড়ির মতো করে খাবে, এমন খায়। তো এখন কথা হচ্ছে যে যেগুলাতে পটগুলা গোল গোল নাই, ফটকাগুলা, সেগুলো ছাড়াও কিন্তু আপনারা দিতে পারবেন। তবে আপনারা কুচুরিপানাটা ছোট ছোট করে কেটে ট্রে ভরে দিয়ে রাখবেন। মাশাআল্লাহ, যদি আপনি সবসময় অল টাইম কুচুরিপানার ব্যবস্থা করতে পারেন, তাহলে কিন্তু আপনি একদম মানে লাভজনকভাবে রাজাহাঁসের খামার করতে পারবেন। আর সাথেই যেরকম থাকতে হবে ঘাসের ব্যবস্থা। আচ্ছা, আমার কাছে যেটা মনে হয়, আমি এই যে হাঁসগুলা পালন করছি, এই হাঁসগুলা কিন্তু এই যে চৈত্রর শেষ বৈশাখের শুরু থেকে যে ধানগুলা কাটা পড়ছে, সেই থেকেই কিন্তু এই আমাদের এই আবাদি জমিগুলা কিন্তু এরা এইভাবেই খেয়ে বেড়ায়। এখন কিন্তু এদের পেছনে লোক থাকা লাগে না। তবে ছোট যে রাজাহাঁসগুলো আছে, ওদের পেছনে একটু দেখে রাখা লাগে, কারণ কুকুর এবং শিয়ালের খুবই অত্যাচার। মাঝে 2টা হাঁস কিন্তু আমার শিয়ালে নিয়ে গেছে অলরেডি, আপনাদের সাথে অবশ্য ভিডিওটা শেয়ার করা হয়নি। তো এখন কথা হচ্ছে যে এই যে বড় রাজাহাঁস, এদের পেছনে সময় দিতে হয় না। সকালে ছেড়ে দিয়ে এরা এদের মতো খেয়ে দিয়ে ঘুরে ফিরে সন্ধ্যা লাগলে কিন্তু বাড়িতে ফিরে যায়। তো এদের পেছনে আমার কোনো লোকও লাগে না, কারণ এই যে আবাদি জমিগুলো, এগুলো কিন্তু আমাদেরই।
তো এখন প্রশ্ন হচ্ছে যে এই যে কয়টা মাস, এই 2.5 মাস, আর এখনও হয়তো বা দেখা যাচ্ছে যে ধানগুলা লাগাতে, কেবল ধানের চারাগুলা ফেলছে, ধানগুলা লাগাতে এখনও 15-20 দিন, ও তার থেকে বেশি হবে। টোটালি 3-3.5 মাস মতো আমার এই হাঁসগুলা মনে করেন যে 1 টাকার খাবারও খায়নি। আপনি কি অন্য কোনো হাঁস পালন করলে সেই ক্ষেত্রে কি পারতেন যে 1 টাকার খাবার ছাড়াও এদেরকে পালন করতে? কখনোই পারতেন না। তো সেই ক্ষেত্রে আমার কাছে মনে হয় যদি ঘাস, কুচুরিপানা এবং কলা গাছের ব্যবস্থা যদি থাকে, তারপরে এখন যেহেতু আম কাঁঠালের সিজন, যদি আপনার কাঁঠাল থাকে, আপনারা আমার পূর্বের ভিডিওগুলো দেখে নিতে পারেন যে রাজাহাঁস কলা গাছ কতটা পরিমাণে খায় এবং কাঁঠাল কতটা পরিমাণে খায়, সেটা চাইলে আপনারা দেখে নিতে পারেন, আমার পূর্বে ভিডিওগুলো দেওয়া আছে। তো এইখানে কথা হচ্ছে যে এই যে কাঁঠালের সময় আসলে আপনারা কাঁঠালটা দিতে পারেন। আর কলা গাছ, কুচুরিপানা, ঘাস, এই 3টা জিনিস গ্রাম অঞ্চলে যারা আছেন এদের কাছে কিন্তু কমন। তো এনাদের ক্ষেত্রে কিন্তু পালন করা কিন্তু অনেক সহজ। আচ্ছা, যারা মনে করেন যে এগুলা দিতে পারবেন তাদের জন্য আমার কাছে মনে হয় রাজাহাঁসের খামার করা অবশ্যই লাভজনক। আচ্ছা, রাজাহাঁসের মাংসেরও দাম বেশি, রাজাহাঁসের বাচ্চারও দাম বেশি, তো সেই হিসাবে অনেকটাই লাভজনক। আমার যে রাজাহাঁসগুলো আছে, আমার কিন্তু বছরে মাত্র 5 থেকে 6 মাস এদের খাবার দেওয়া লাগে। আর বাকি যে 2 সিজনে ধান কাটার পর আমাদের এই যে জমিগুলো পড়ে থাকে, এর মধ্যেই কিন্তু এরা খায়। আর এদেরকে এখন খাবার দিলেও কিন্তু এরা খায় না, শুধুমাত্র ঘাসের প্রতি এরা এতটাই আসক্ত। তো সেই হিসাব থেকে আমার কাছে মনে হয় যে এই হাঁসের যদি সব সময়ের জন্য আপনি ঘাসের উপরে রাখেন তাহলে কিন্তু কোনো সমস্যা নেই। এখানে কথা হচ্ছে যে আরও একটা আপু বলছিলেন যে আমি কিছু হাঁস কিনেছি বা আমার কিছু হাঁস বাড়িতে আছে, বেশ কয়েকজনই প্রশ্ন করছিলেন তাদেরকে কোন ধরনের দানাদার খাদ্য দিব বা আমি কোন ধরনের দানাদার খাদ্য দিই। আমি আসলে ডিম পাড়ার আগ মুহূর্তে অর্থাৎ আষাঢ় শ্রাবণ মাসে হাঁসকে তো একদমই খাবার দেই না, কারণ ওই সময় খাবার দিলে হাঁসের শরীরে চর্বি চলে আসে, আর চর্বি আসলে সেক্ষেত্রে ডিমটা দিতে একটু দেরি করে। আর দানাদার খাদ্যটা আমি তখনই দিই যখন ডিম পাড়ার উপযোগী হয়ে আসে, ঠিক তার 1 মাস আগ দিয়ে আমি দানাদার খাদ্যগুলো এদেরকে দেওয়ার চেষ্টা করি, যাতে করে হাঁসটার শরীরগত দিক থেকে ভালো থাকে এবং ডিমের মানগুলো ভালো আসে। আচ্ছা, এই হচ্ছে লাভজনকভাবে যারা রাজাহাঁস পালন করবেন তারা করতে পারেন। আচ্ছা, এইখানে লসও আছে। লসের ভাবে কিভাবে আপনারা রাজাহাঁস পালন করবেন সেটা একটু তুলে ধরি। আপনাদের যাদের কুচুরিপানার ব্যবস্থা নাই, যাদের এইভাবে ছেড়ে পালন করার অর্থাৎ চারণভূমি নাই, ছেড়ে পালন করার ব্যবস্থা নাই, যাদের এই যে কোনো ঘাসের ওই যে লাগানো ঘাসগুলো দেখতে পাচ্ছেন এই ঘাসেরও কোনো ব্যবস্থা নাই, তাদের জন্য আমি মনে করি রাজাহাঁস পালন করা সম্পূর্ণই লস। কারণ আপনি সমস্ত কেনা খাবার দিয়ে যদি রাজাহাঁস, ধান, গুঁড়া, ভুট্টা এসব দিয়ে যদি শুধু রাজাহাঁস পালন করতে যান বা ধানের গুঁড়া, সেক্ষেত্রে আপনি অবশ্যই লসের সম্মুখীন হবেন। আমি তাদেরকেই বলবো যাদের রাজাহাঁসের ছাড়ার কোনো ব্যবস্থা নাই, কুচুরিপানার ব্যবস্থা নাই, ঘাসের ব্যবস্থা নাই, কলার গাছের ব্যবস্থা নাই, তারা একদমই রাজাহাঁসের খামার করবেন না। তারা যদি রাজাহাঁসের খামার করেন অবশ্যই কিন্তু লসের সম্মুখীন হবেন। আর যারা মনে করেন যে এইভাবে চারণভূমি আছে, নদী নালা আছে, আপনার লাগানো ঘাসের ব্যবস্থা আছে এবং কুচুরিপানার ব্যবস্থা আছে, তারা একবারেই কিন্তু আপনারা রাজাহাঁসের খামার করতে পারেন, তাতে করে উপর আল্লাহ তাআলার রহমতে সাকসেস হবেন। এখানে অনেকে বলছেন যে আপু রাজাহাঁসের খামার করতে গেলে আসলে কতগুলো হাঁস দিয়ে করা উচিত। আসলে এটা নির্ভর করে আপনাদের উপর, কারণ আপনার রাখার ব্যবস্থা বা আপনার অভিজ্ঞতা কতটুকু সেটার উপর ভিত্তি করে যে কোনো কিছু করা উচিত। একবারেই আমি মনে করি হুট করে কিন্তু একবারে অনেকগুলা কিনে বসলেন, দেখা যাচ্ছে যে হুট করে আপনি সেটার সম্পর্কে কোনো যত্ন জানেন না, কোনো কিছু জানেন না, সেটা থেকে আপনার লস হবে। তো আমি সবসময়ের জন্য চেষ্টা করব যে কোনো জিনিস সীমিত দিয়ে করাই ভালো, তবে পরবর্তীতে সেটা থেকে সফলতা আসবে। আমার এখানে যে হাঁসগুলো দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু আমার অনেকগুলো হাঁস ছিল। তো এই যে হাঁস ছিল, আমি কিন্তু গত শীতে অনেক হাঁস বিক্রি করে দিয়েছি। আর বাকি এই যে হাঁসগুলো আছে এগুলাও আমি আশা আছে যে ছেড়ে দিব, কারণ এই যে হাঁসগুলা দেখতে পাচ্ছেন এদের কিন্তু বাচ্চা আছে, বাচ্চাগুলা বড় হবে, তো সেই ক্ষেত্রে অনেক হয়ে যাবে। তো যাই হোক, সবাই দোয়া করবেন যে আল্লাহ আমার খামারে হাঁস, মুরগি, কবুতর এই সমস্ত পশু পাখির যে খামারগুলো আছে আল্লাহ যেন তাতে রহমত দান করেন, বারাকা দান করেন। সবাই দোয়া করবেন আমার খামারের প্রত্যেকটা হাঁস মুরগির জন্য এবং আমার জন্য, আমার সন্তানদের জন্য। তো যাই হোক, এখন কথা হচ্ছে যে আপনারা যারা খামার করতে চাচ্ছেন, এই ভিডিওটা দেখার পরে আপনারা নিজেরাই সিদ্ধান্ত নেবেন যে আসলে রাজাহাঁসের খামার করা লাভজনক কিনা, কার জন্য লাভ আর কার জন্য ক্ষতি। এই ভিডিওটার মাধ্যমেই কিন্তু তা পুরোটাই বুঝতে পারবেন। তো দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো কমেন্টসের অ্যান্সার নিয়ে। অনেকেই অনেক রকম প্রশ্ন করে রেখেছেন, আসলে সময়ের অভাবে কারোরই তেমন কোনো উত্তর দিতে পারিনি। তো আশা রাখছি যে এক এক করে সবার প্রশ্নের উত্তরগুলা অর্থাৎ রিপ্লাই ভিডিওগুলা দেওয়ার চেষ্টা করব।
তো তার আগে ছোট্ট একটা অনুরোধ আপনাদের জন্য, যারা আমার চ্যানেলের ভিডিওগুলো প্রতিনিয়তই দেখে থাকেন তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে তো রেখেইছেন, অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন যাতে পরবর্তীতে আমি ভিডিও ছাড়ার সাথে সাথে আপনারা আপডেটটা পেতে পারেন। ধন্যবাদ।